আজ 25শে বৈশাখ। আমাদের আশ্রমের রীতি অনুযায়ী মাঝে মাঝে প্রাকৃতিক কারণে দু একবার এই অনুষ্ঠান মঞ্চ স্থানান্তরিত হওয়া বাদ দিলে প্রতি বছর ঠিক এমন সময় আমরা এখানে সমবেত হই। এবারেও যার ব্যতিক্রম হয়নি। কিন্তু কেন সমবেত হই এটা বোধহয় বলার আর প্রয়োজন নেই, কারণ পরিবেশ আমাদের জানান দিচ্ছে আমরা কেন এখানে সমবেত হয়েছি। কিন্তু অন্য একটা কেন মাথায় উঁকি দিয়ে যায়। কেন? আজ তো সারা পৃথিবী জুড়ে রবীন্দ্র জয়ন্তী পালিত হচ্ছে। তো আমরাও কি সেই গতানুগতিকতায় ভেসে একটা অনুষ্ঠান আয়োজন করেছি? আমার উত্তর হলো না, তা নয়। এই অনুষ্ঠান আয়োজনের পিছনে আমাদের একটা দায়িত্ব বা কর্তব্যবোধ আছে। আমরা জীবনে সকলেই কিছু অর্জন করতে আসি। যেমন তোমরা ছাত্র, এখন বিদ্যার্জন করবে, আশা করি সফলও হবে। ভবিষ্যতে অর্থ, যশ, মান, প্রতিপত্তি অর্জন করার চেষ্টা করবে, তার মধ্যে কোনো অস্বাভাবিকত্ব নেই। কিন্তু মুশকিল হলো আমরা যা অর্জন করতে চাই তার সবটাই কি পাই? রবীন্দ্রনাথের ভাষায়, কি পাইনি তার হিসাব মিলাতে মনমোর নহে রাজি। অথবা অর্জন করেও আমরা কি তা রক্ষা এবং ব্যবহার করতে পারি? কারণ আমাদের আশা কখনো সম্পূর্ণ হয় না। আর ঠিক সেই সময় আমাদের প্রয়োজন হয় এমন কোনো প্রেরণা, এমন কোনো মন্ত্র যার সাহায্যে আমরা জীবনের সেই বৈষম্য, সেই অসামঞ্জস্য থেকে মুক্তি পেতে পারি। তেমনই এক প্রেরণা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি লিখতে পারেন, শান্তি কোথায় মোর তরে হায় বিশ্বভুবন মাঝে, অশান্তি যে আঘাত হানে তাই তো বীণা বাজে। যিনি অশান্তির আঘাতেও জীবনের বীণায় সুর তুলতে পারেন, তার কাছে তো আমাদের হাত পাততেই হয়, তার কাছে তো নতজানু হতেই হয়। তাই আজকের অনুষ্ঠান আমরা শুধু রবীন্দ্রনাথের কয়েকটি গান কবিতা নয়, তার কাছ থেকে প্রেরণার সন্ধান পেতে আয়োজিত করেছি। তোমরা দেখতে পাচ্ছ মঞ্চে উপবিষ্ট আছেন আজ এই অনুষ্ঠানের সভাপতি, আমাদের পরম পূজনীয় আশ্রম সম্পাদক মহারাজ শ্রীমৎ স্বামী সর্বলোকানন্দজি মহারাজ। তার উজ্জীবনী বক্তৃতা সম্পর্কে তোমাদের ধারণা আছে। আর অত্যন্ত আনন্দের সঙ্গে, গর্বের সঙ্গে আমরা বলি, আজ অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রী আলাপন বন্দ্যোপাধ্যায়, যার সম্পর্কে একটু পরেই প্রধান শিক্ষকের মুখ থেকে তোমরা শুনবে। আমি শুধু এটুকু বলি, তিনি একজন অসামান্য কৃতি প্রাক্তনী, শুধু এজন্যে নয়, যিনি রামকৃষ্ণ মিশনের কাঙ্ক্ষিত ছাত্র। সুকঠোর কর্মজীবন অতিবাহিত করেও তিনি তার সারস্বত সাধনাকে কখনো ক্ষান্ত হতে দেননি। তাই তোমরা অনেকে হয়তো পরিচিত আছো যারা একটু উঁচু ক্লাসে পড়ো, আগে শুনেছো তার বক্তৃতা। তার সুললিত ভাষণ এবং স্বচ্ছন্দ লেখনী আমাদের বারবার আকৃষ্ট করে। তাকে আমাদের তরফ থেকে শ্রদ্ধা জানাই। আর আছেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দজি মহারাজ। আমি অনুষ্ঠান শুরুর আগে মহারাজের অনুমতি নিয়ে একটা আমাদের কাছে দুঃসংবাদ, জন্মমৃত্যুর এই মহাস্রোতে গতকাল আমাদের বিদ্যালয়ের চিত্রকলা বিভাগের প্রাক্তন শিক্ষক শ্রী উত্তরণ চক্রবর্তী তিনি প্রয়াত হয়েছেন। তার স্মৃতির উদ্দেশ্যে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। তারপর আমাদের
অনুষ্ঠান শুরু হবে। আমরা উত্তরায়ণ চক্রবর্তী। গতকাল একই সঙ্গে আমাদের কাছের দুজন মানুষ চলে গেছেন। উত্তরায়ণদা বিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, আমাদের বিদ্যালয়ের প্রাক্তন চিত্রকলা বিভাগের শিক্ষক, এবং আমাদের আশ্রম পরিচালন সমিতির যিনি সহসচিব ছিলেন, সহসভাপতি ছিলেন, শ্রী সুনীল কান্তি রায়, পিয়ারলেস গ্রুপের কর্ণধার। উনি আমাদের এই আশ্রম পরিচালন সমিতির সহসভাপতি অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ওনারও কাল শরীর বিয়োগ হয়েছে। এই দুটি দেহত্যাগই আমাদের কাছে বেদনার। তাঁদের আত্মার শান্তির জন্য আমরা সকলে নীরবতা পালন করব। এবার তাহলে অনুষ্ঠানের উদ্বোধন হোক রবীন্দ্র গানেই। পরিবেশনায় বিদ্যালয়ের সিনিয়র সেকশনের ছাত্রবৃন্দ। নমস্কার, সবাইকে সুপ্রভাত। আজ রবীন্দ্রনাথের ১৬২তম জন্মদিনে আমাদের দশম শ্রেণীর নিবেদন। নূতন দেখা দি কারবার জন্মেরও প্রথম শুভক্ষণ। হে নূতন দেখা দি কারবার জন্মেরও প্রথম শুভক্ষণ। তোমারও প্রকাশ হোক কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। তোমারও প্রকাশ হোক কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। হে নূতন দেখা দি কারবার জন্মেরও প্রথম শুভক্ষণ। রিক্ত তার বক্ষ ভেদে আপনারে করুন্মোচন। রিক্ত তার
তার বক্ষ ভেদে আপনারে করুন্মোচন। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিষয়। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিষয়। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। চিরনূতনের দিল ডাক, 25শে বৈশাখ হে নূতন, হে নূতন। দেখা দিগারবার জন্মের প্রথম শুভক্ষণ। তোমার প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। তোমার প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। হে নূতন দেখা দিগারবার জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন। উদ্বোধনের পরে রবীন্দ্র প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন আজকের সভাপতি, প্রধান অতিথি এবং প্রধান শিক্ষক। রবীন্দ্র প্রতিকৃতিতে এখন ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন। আশ্রম সম্পাদক মহারাজ শ্রীমৎ স্বামী সর্বলোকানন্দজি মহারাজ রবীন্দ্র প্রতিকৃতিতে পুষ্প প্রদান করছেন। প্রধান অতিথি শ্রী আলাপন বন্দ্যোপাধ্যায়, প্রধান অতিথি শ্রী আলাপন বন্দ্যোপাধ্যায়। প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দজি মহারাজ। এখন আজকে অনুষ্ঠানের প্রধান অতিথিকে বরণ করে নেবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দজি মহারাজ। প্রধান অতিথি শ্রী আলাপন বন্দ্যোপাধ্যায়কে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিচ্ছেন প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দজি মহারাজ। পুষ্পস্তবক, উত্তরীয় এবং বই দিয়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে বরণ করে নেওয়া হচ্ছে। এবার অনুষ্ঠানের সভাপতি স্বামী সর্বলোকানন্দজি মহারাজকে বরণ করে নিচ্ছে আমাদের বিদ্যালয়ের ছাত্ররা। অনুষ্ঠানের সভাপতি স্বামী সর্বলোকানন্দজি মহারাজ এবং প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দজিকে বরণ করে নিচ্ছেন বিদ্যালয়ের ছাত্র। এবার স্বাগত ভাষণ স্বামী ইষ্টেশানন্দজি মহারাজ।
জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়োস্বিত্বা প্রণমামি মুহুর্মুহু। এক সারস্বত সাধনার যদি উজ্জ্বল কোনো বর্ণময় ব্যক্তিত্ব থাকেন, তবে আমাদের বাঙালির কাছে তথা সমগ্র ভারতবর্ষের কাছে অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর এক অনন্য নাম। আজকের এই দিনে, এই প্রভাতী অনুষ্ঠানে, রবীন্দ্রনাথের 162তম জন্মদিনে আমরা রবি স্মরণে সকলে সমবেত হয়েছি রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের এই আম্রকুঞ্জে। এই প্রাঙ্গণে আজকে আমাদের কাছে একটি বিশেষ দিন এবং অত্যন্ত আনন্দের ও গর্বের দিন। আনন্দের গর্বের দিন কেন? আমরা প্রত্যেক বছরের মতোই প্রথাগতভাবে রবীন্দ্রনাথকে স্মরণ করি, রবীন্দ্রনাথকে মনন করি, চেষ্টা করি রবীন্দ্রনাথের কিছু ভাবনা চিন্তা আমাদের জীবনে প্রতিফলিত করতে। কিন্তু এমনই একটি দিনে আমরা পেয়েছি যিনি রবি স্মরণের জন্য প্রধান অতিথি হিসেবে এসেছেন। তিনি বিদ্যালয়ের অত্যন্ত কৃতী প্রাক্তনী, আমাদের রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্য সচিব, পশ্চিমবঙ্গ সরকারের শ্রী আলাপন বন্দ্যোপাধ্যায়। আলাপনদাকে আমরা নরেন্দ্রপুরে 8 থেকে 80 প্রত্যেকেই দাদা বলি। আলাপনদাকে আমাদের সকলের পক্ষ থেকে, আমাদের ছোট ছোট 5ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী, আমাদের শিক্ষক, শিক্ষাকর্মী, আশ্রমের সন্ন্যাসী, ব্রহ্মচারী এবং অন্যান্য শ্রেণীর সেবক প্রত্যেকের পক্ষ থেকে আমরা বিদ্যালয়ে স্বাগত জানাই। আলাপনদা নমস্কার। অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের আশ্রমের অভিভাবক, আমাদের সম্পাদক মহারাজ শ্রীমৎ স্বামী সর্বলোকানন্দজি। মহারাজ এই প্রভাতী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। মহারাজকে আভূমি প্রণতি নিবেদন করি। এই প্রভাতী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিদ্যালয়ের কতিপয় শিক্ষকবৃন্দ, উপস্থিত রয়েছেন ভবন শিক্ষকেরা, উপস্থিত রয়েছেন আমাদের অভিভাবক অভিভাবিকারা। যারা আর এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেককে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আমরা আজকের এই রবীন্দ্রনাথের স্মরণে এখানে সমবেত হয়েছি এবং এই 162তম জন্মদিনটা শুরু করেছি মৃত্যুর খবর দিয়ে। আমাদের জীবনের একটি একটি সত্যিকারের জায়গা যা আমরা কেউ এড়িয়ে যেতে পারি না। এই সম্পূর্ণ যদি ব্যক্তিত্ব রবীন্দ্রনাথকে আমরা দেখতে পাই, তাহলে রবীন্দ্রনাথের জীবনে পুরস্কার প্রাপ্তি, সম্মান এসব বাদ দিলে আরও একটি জিনিস বারবার আমাদের কাছে প্রকট হয়ে ওঠে, যেটি রবীন্দ্রনাথ কাটিয়ে উঠতে সমর্থ হয়েছিলেন, সেটি মৃত্যু যন্ত্রণা। রবীন্দ্রনাথ ঋষি কিনা আমরা জানি না, রবীন্দ্রনাথ বেদান্তবাদী কিনা সে নিয়ে বিতর্ক আছে। রবীন্দ্রনাথ ত্যাগে বেশি আকৃষ্ট হয়েছিলেন না ভোগবাদী সমাজের জন্য কোথাও কোথাও কোনো কথা বলে গেছেন, সে বিষয়েও আমরা যাচ্ছি না। কিন্তু রবীন্দ্রনাথের জীবনকে যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব একটি পরিণত মানুষ, যে পরিণত মানুষ বারবার নিজের সঙ্গে যুদ্ধ করেছেন, নিজের রিপুর সঙ্গে যুদ্ধ করেছেন, নিজের কামনা বাসনার সঙ্গে যুদ্ধ করে অদ্ভুত রকম এক ঋষি সুলভ ব্যক্তিত্বে পরিণত হয়েছেন, যা ভারতবর্ষের আদিকাল থেকে আমাদের কাছে প্রার্থিত। রবীন্দ্রনাথের জীবনে প্রথম মৃত্যু রবীন্দ্রনাথের খুব নিকটতম আত্মীয়া বৌদির মৃত্যু। তারপরে রবীন্দ্রনাথের স্ত্রী বিয়োগ হচ্ছে, রবীন্দ্রনাথের কন্যা বিয়োগ হচ্ছে, তারপরে রবীন্দ্রনাথের পুত্র বিয়োগ হচ্ছে। রবীন্দ্রনাথ বারবার এই সমস্ত মৃত্যু যন্ত্রণাকে কাটিয়ে উঠেছেন। কোনো এক কবি যখন বলছেন পাখি মোর ফিরে আয় ফিরে আয়, রবীন্দ্রনাথ তখন বলছেন আমারে যে জাগতে হবে, আমাদের জাগতে হবে, যে কোনো দুর্বলতা থেকে আমাদের সঞ্চয় করতে হবে শক্তি সঞ্চয় করে পরবর্তী জীবনগুলিকে আমাদের কাটিয়ে তুলতে, পরবর্তী জীবনগুলিকে সুন্দর করে তুলতে হবে, জীবনের দিনগুলিকে। এবং সেই দিনগুলিকে সুন্দর করে আমাদের যতটুকু দেবার আছে এই সমাজকে, ততটুকু দেবার জন্য আমরা প্রস্তুত হব। রবীন্দ্রনাথের যদি কিছু উপন্যাসের দিকে তাকাই, পরবর্তীকালে কিছু নাটকের দিকে তাকাই, দেখব সাংকেতিক নাটক রয়েছে, রাজা বা অন্যান্য অচলায়তন, সে সমস্ত নাটকে রবীন্দ্রনাথের এই সব যন্ত্রণাগুলো ফুটে উঠেছে এবং সেই জায়গা থেকে উনি কিভাবে তাকে এড়িয়ে গিয়ে আবার নিত্য ছন্দে, নতুন ছন্দে জেগে উঠছেন তার কথা বারবার বলা হচ্ছে। সেই সময় প্রথম বিশ্বযুদ্ধ চলছে, আমাদের বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ নিয়ে বিভিন্ন মতভেদ চলছে। রবীন্দ্রনাথ পরতে পরতে দুঃখ পাচ্ছেন, কিন্তু সে দুঃখ যন্ত্রণা কাটিয়ে আবার নিজে নিয়োজিত করছেন নতুন করে দেশের জন্য যদি কিছু করা যায়।
এমন একটি পূর্ণ মানুষ, পূর্ণ মানব রবীন্দ্রনাথকে আমরা ছুঁতে চেষ্টা করব এবং আমাদের জীবনে যদি আমরা একটুখানি কাজে লাগাতে পারি তা আমরা চেষ্টা করব। এমন একটি দিনে রবি স্মরণে আমরা প্রত্যেকে সমবেত হয়েছি। এই অনুষ্ঠানে যারা এসেছেন তাদের প্রত্যেককে স্বাগত জানাই, বিশেষত হার্দিক অভিনন্দন স্বাগত জানাই আমাদের ছাত্র ভাইদের। পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় প্রচুর ছাত্র আমরা এখানে সমবেত হয়েছে। তোমাদের প্রত্যেককে হার্দিক শুভেচ্ছা, স্বাগত, অভিনন্দন। আর পরবর্তী কিছুক্ষণ সময় আমরা ধৈর্য ধরে শুনব, রবীন্দ্রনাথকে স্মরণ করব এবং আজকের প্রধান অতিথির যে মুখ্য ভাষণ তার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকব। সকলকে স্বাগত, নমস্কার, ধন্যবাদ। এবার একটি আবৃত্তি পরিবেশন করবে সপ্তম শ্রেণীর ছাত্র শ্রীমান ঐশিক চক্রবর্তী। নমস্কার। নির্ঝরের স্বপ্নভঙ্গ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিব প্রাণের পর। কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠেছে প্রাণ। জাগিয়া উঠিল প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি। ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজকে প্রাণের সাধন। লহরীর পরে লহরে তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণাধারা, আমি ভাঙিব পাষাণ পারা। আমি জগত প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পারা। এ কি রকমের যে ঘনদূত, সেই যে পাগল পাড়ার সেই গান। রামধনু রঙে আঁকা পাখা উড়াইয়া, আমি যে জগত প্লাবিয়া উড়াইব। এ কেমন রূপে আমি বিরাজমান হইব, এ কেমন রূপে আমি থাকিব। এ কি রূপ বাসনা মোর, এ কি রূপ আধার, আমি একে জয় করিব। এরপর ধীরে ধীরে রামধনু রঙের সেই পাখা উড়াইয়া জগত প্লাবিয়া দইব। এরপর রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। আমি এ কি দুধ পাইব, এ কি দুধ পাইব আমি। এ রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গিয়ে কল কল, তালে তালে দিব তালি। এত গান আছে, এত কথা আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে যেন শুনি মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর এ কি কারাগার ঘোর। ভাং 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 কারা, আঘাতে আঘাত কর। আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর, এসেছে রবির কর, এসেছে রবির কর। নমস্কার।
শ্রীমান ঐশিক এমন একটি কবিতা আবৃত্তি করলো যে রবীন্দ্র চর্চা করতে গেলে যে কবিতাটির কথা স্মরণে আনতেই হয়। পরবর্তীকালে জীবন স্মৃতিতে রবীন্দ্রনাথ লিখেছেন এই পর্যায়ের কবিতাগুলো সম্পর্কে যে আগে আমি চোখ দিয়ে বাইরেটাকে দেখতাম, এই প্রথম চৈতন্য দিয়ে দেখলাম। সেই চৈতন্য আলোকিত বিখ্যাত কবিতা শ্রীমান ঐশিক আবৃত্তি করলো। ধন্যবাদ ঐশিক। এখন রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু বক্তব্য রাখবে দশম শ্রেণীর শ্রীমান সাগ্নিক ভট্টাচার্য। হ্যালো, সুপ্রভাত। আম গাছের আড়াল থেকে সূর্যের আলো আর আপনাদের সকলের উপস্থিতি আজকের সকালকে প্রকৃত অর্থেই স্বর্ণালী করে তুলেছে। আজ আমরা এখানে উপস্থিত, আজ দীর্ঘ 2 বছর পর করোনা অতিমারী সংকটকে কাটিয়ে আমরা বিদ্যালয়ের ঐতিহ্যকে বজায় রাখতে বিদ্যালয়ের সম্মুখস্থ এই আম্রকুঞ্জে উপস্থিত হয়েছি। কারণটা আমাদের সকলেরই জানা। আজ যে বিশ্বমানবিক চরিত্রকে শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করতে আমরা এখানে উপস্থিত, তাকে উপহার দেওয়ার মতো উপযুক্ত বিশেষণ পদ আজও বাংলা শব্দভাণ্ডারে নেই। তিনি হয়তো বিশ্বের কাছে অনেক বড় হয়ে থাকতে পারেন, তিনি ভারতের কাছে অনেক বড়, কিন্তু সবার আগে তিনি বাঙালি, তিনি বাংলার মাটির সন্তান। তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। আজ তার 162তম জন্মবার্ষিকী। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির আঙিনা আলো করে 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ রবীন্দ্রনাথ জন্ম নেন। রবীন্দ্রনাথের কলমের সঙ্গে ভালোবাসা খুব ছোটোবেলা থেকে, সেই শৈশব থেকে তার কলমকে খুব ভালো লাগে এবং সেইখান থেকেই তার জেরে সৃষ্টি হয় একের পর এক যুগান্তকারী কাব্য, গল্প, উপন্যাস, নাটক, আরও কত কী। তার লেখা উল্লেখযোগ্য কবিতাগুলির মধ্যে আছে দেবতার গ্রাস, আছে খেয়া, আছে বোঝাপড়া। এছাড়া তার লেখা কিছু উল্লেখযোগ্য ছোট গল্পের মধ্যে রয়েছে শুভা, দান প্রতিদান, ছুটি, পোস্টমাস্টার। তার লেখা কিছু নাটকের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রক্তকরবী, রাজা, ডাকঘর, আরও কত কী। তার লেখা কিছু কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হলো গীতালি, গীতিমাল্য, এছাড়া রয়েছে গীতাঞ্জলি। আমরা সকলেই জানি যে 1913 সালে এই গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং অফারিংসের জন্যই কিন্তু তাকে এশিয়ায় প্রথম নোবেল পুরস্কারে পুরস্কৃত করা হয়। এই জন্যই তার এই সাহিত্য প্রতিভা বাংলা সাহিত্যের গায়ে যেন স্বর্ণালঙ্কারের মতো, তার লিপিতেই যেন বাংলা সাহিত্যের বিবর্তন একেবারে মুদ্রিত রয়েছে। এই জন্যেই বিশ্ববাসী তাকে নানা আখ্যায় ভূষিত করেছে। কেউ তাকে বলে বিশ্বকবি, কেউ তাকে বলে কবিগুরু। কথাটা নিখাদ চিরসত্য, কিন্তু তার মানে এই নয় যে তার সমস্ত প্রতিভা কেবলমাত্র কাব্য কিংবা কবিতা কেন্দ্রিক। রবীন্দ্রনাথ এক বিরাট পৃথিবীর মতো, সবকটা দিক একবারে দেখা যায় না। রবীন্দ্রনাথ ছিলেন কতগুলি প্রকৃত ক্ষমতা ও গুণের অধিকারী। তার অন্যতম একটি গুণ হলো তার চিত্রশিল্পের প্রতি আকর্ষণ। তখনকার দিনে মানে বঙ্গীয় নবজাগরণের আঁতুড়ঘর বলা হতো জোড়াসাঁকোর ঠাকুরবাড়িকে, কারণ সেখানকার প্রত্যেকটি সদস্য চিত্রশিল্পের অদ্ভুত গুণগ্রাহী ছিলেন। রবীন্দ্রনাথের ক্ষেত্রেও কিন্তু এর ব্যতিক্রম ছিল না। রবীন্দ্রনাথের চিত্রশিল্পের ক্ষেত্রে কোনো প্রথাগত শিক্ষা ছিল না, কিন্তু অদ্ভুত ভালো ছবি আঁকতে পারতেন। তার ছবি দেখে যে কোনো মানুষ বলতে পারবে যে এর মধ্যে কতটা গূঢ় কোনো তথ্য লুকানো আছে। রবীন্দ্রনাথের যে প্রতিভা, তার প্রত্যেকটি কণায় উদ্ভাসিত হতো এক একটি ছবি। তিনি যে ছবির কত বড় গুণগ্রাহী ছিলেন, কিংবা শুধু ছবি নয়, শিল্পের, তার প্রমাণ পাওয়া যায় পরবর্তীকালে যখন তিনি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন। শুধুমাত্র চিত্রশিল্প নয়, তিনি ছিলেন মৃৎশিল্পেরও অদ্ভুত গুণগ্রাহী। যদিও এর বেশিরভাগ কৃতিত্ব দেওয়া যায় রামকিঙ্কর বেজকে, যিনি তার সঙ্গে শান্তিনিকেতনে একটা দীর্ঘ সময় অতিবাহিত করেছেন। আমরা অনেকেই হয়তো জানি না রবীন্দ্রনাথ ছিলেন অদ্ভুত ছাত্রবৎসল। ছাত্রদেরকে তিনি খুব ভালোবাসতেন। একবার কোথায় এক ছাত্রের বাড়িতে বৃষ্টির জল ছাদ বেয়ে পড়েছে, তার শোকে তিনি সারা রাত ঘুমোতে পারেননি। একবার নয়, এটা বহুবার হয়েছে অ্যাকচুয়ালি, যে বহু ছাত্র এসেছেন, তারা হয়তো আর্থিক দিক দিয়ে অতটা সচ্ছল নয়, কিন্তু রবীন্দ্রনাথের জন্যই তারা বিশ্বভারতীতে বিনা অর্থে পড়ার সুযোগ পেয়েছে। তার কারণ কি? কারণ রবীন্দ্রনাথ প্রত্যেক ছাত্রের মধ্যে নিজের শৈশবকে খুঁজে পেতেন, নিজের ছোটোবেলাকে খুঁজে পেতেন। তাই জন্যই হয়তো ছাত্রদেরকে তিনি এত ভালোভাবে চেয়েছিলেন নিজের কাছে। রবীন্দ্রনাথ মানসিক দিক দিয়ে ছিলেন প্রকৃত অর্থেই একজন যোদ্ধা। রবীন্দ্রনাথ নিজের বহু রিপুর সঙ্গে যুদ্ধ করেছেন। বহু প্রিয়জনের বিয়োগ রবীন্দ্রনাথ নিজের চোখের সামনে প্রত্যক্ষ করেছেন, কিন্তু তবু তিনি বাঁচতে চেয়েছেন। তিনি জীবনের শেষ মুহূর্ত অবধি জীবনটাকে উপভোগ করতে চেয়েছেন। তিনি বলেছেন, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই। বহু মানুষ যারা জীবনযুদ্ধে হেরে গিয়ে আত্মবিনাশের পথে হেঁটেছে, তাদেরকে আস্থা দিয়ে রবীন্দ্রনাথ বলেছেন যে মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো।
এই সমস্ত পংক্তির থেকে বোঝা যায় যে রবীন্দ্রনাথ তার জীবনকে কত নগ্ন রূপে দেখেছেন। এছাড়া রবীন্দ্রনাথের একটি মহৎ গুণ ছিল, যেটি হচ্ছে তার বিশ্বভ্রাতৃত্ববোধ। রবীন্দ্রনাথ নিজের আত্মীয়তার গণ্ডিকে বহু আগে হারিয়েছেন, তাই জন্যই প্রত্যেকটি ভারতের প্রত্যেকটি মানুষের মধ্যে তিনি নিজের আত্মীয়কে খুঁজে পেতেন। তার জন্যই 1919 সালে যে নির্মম জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটল, তার প্রতিবাদে রবীন্দ্রনাথ বিখ্যাত নাইটহুড উপাধি ত্যাগ করলেন। তিনি তার ভাইদের হত্যাকারী ইংরেজদের কাছ থেকে ওই স্যার উপাধিটা নিয়ে হয়তো তার নামটাকে একটু দীর্ঘায়িত করতে পারতেন, কিন্তু এই ঘটনার মধ্যে দিয়ে তার বিশ্বমানবিক চরিত্রটা সবার কাছে উদ্ভাসিত হলো। এই সমস্ত ঘটনার মধ্যে দিয়েই তিনি ভারতবাসীর কাছে আদর্শের এক মূর্ত প্রতীক হয়ে উঠেছেন। আজ তিনি রক্তমাংসে হয়তো আমাদের কাছে নেই, কিন্তু বিশ্ববাসী আজও প্রতিটা কণায় রবীন্দ্রনাথকে অনুভব করতে পারে। বিশ্বকবি রবীন্দ্রনাথকে নিয়ে অপূর্ব দত্ত একটি কবিতা লিখেছেন। সেই কবিতার শেষ 4 লাইনে তিনি বলেছেন, তুমি আমায় নাইবা চিনলে আমি তোমায় চিনি, তুমি আমায় নাইবা চিনলে আমি তোমায় চিনি, তুমি আমার বিকেলবেলার কাগজ নৌকাখানি। ধন্যবাদ। এত বড় রবীন্দ্র জীবনী খুব সংক্ষেপে সাগ্নিক নিজের মতন করে বলেছে, তুলে ধরেছে কিছু কিছু দিক। তার মধ্যে আছে রবীন্দ্রনাথের মৃত্যু বিয়োগ, প্রিয়জনের বিয়োগ, মৃত্যু বেদনা সহ্য করার বিরল ক্ষমতা, যেটি স্বাগত ভাষণেও স্বামী শেষানন্দজি মহারাজ সুন্দরভাবে তুলে ধরেছেন। একটা ছোট্ট, মানে অপ্রাসঙ্গিক নয়, আমি উদ্ধৃতি তুলে ধরছি। এটা রবীন্দ্রনাথ সম্পর্কে তো নয়, টমাস কার্লাইলের একটি উক্তি প্রমথ চৌধুরী বাংলায় অনুবাদ করেছেন। কার্লাইল বলেছেন, প্রমথ চৌধুরীর অনুবাদটা আমি বলছি, অসীম দুঃখ স্বীকার করার শক্তিকেই বলে প্রতিভা। অসীম দুঃখ স্বীকার করার শক্তিকেই বলে প্রতিভা। আমরা শুধু তার সঙ্গে একটু সংযোজন করে বলতে চাই, শুধু অসীম দুঃখ সহ্য করা নয়, স্বীকার করা নয়, তাকে রাবীন্দ্রিক মাধুর্যে শিল্পোত্তীর্ণ করার নামই বোধহয় প্রতিভা। এখন আমাদের বিদ্যালয়ের ছাত্রদের, এটা দীর্ঘকালের ট্র্যাডিশন, বিভিন্ন ভবনে যে দেওয়াল পত্রিকাগুলো বেরোয়, সেরকম একটি দেওয়াল পত্রিকা শুভম, তার উদ্বোধন করবেন আজকের প্রধান অতিথি, যিনি নিজেও একসময় নিশ্চয়ই এই পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন, শ্রী আলাপন বন্দ্যোপাধ্যায়। শুভম পত্রিকাটি উদ্বোধন করছেন। তোমাদেরই দাদাদের, বন্ধুদের হাতে তৈরি, কি চমৎকার প্রতিকৃতি এঁকেছে, তুলে দেখানো হবে। সেই পত্রিকাটি উদ্বোধন করছেন আজকের প্রধান অতিথি শ্রী আলাপন বন্দ্যোপাধ্যায়। শুভম দেওয়াল পত্রিকা আমাদেরই বিদ্যালয়ের কত কত প্রতিভাবান ছাত্র আছে, তাদের হাতের তৈরি শুভম পত্রিকা। এবারে সঙ্গীত পরিবেশন করছেন নবম শ্রেণীর শ্রীমান সৌম্যজিৎ সাহা, শ্রীমান অর্কদ্যুতি ধর ও শ্রীমান প্রিয়াংশু মুখার্জি। সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পেতা, কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা, কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা।
ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে সদায় ভাবনা, যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা। যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা, যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা। সুখ আসে দিশে দিশে বেড়ায় কাতরে, মরেছে কা ধরেতে চায় মোর প্রান্তরে। মরিচিকা ধরিতে চায় মোর প্রান্তরে, মরিচিকা ধরিতে চায় মোর প্রান্তরে। ফুরায় বেলা ফুরায় খেলা সন্ধ্যা হয়ে আসে, কাঁদে কখন আকুল মন কাঁপে তরাসে। কাঁদে তখন আকুল মন কাঁপে তরাসে, কাঁদে তখন আকুল মন কাঁপে তরাসে। গতি বিশ্বপতি শান্তি কোথা আছে, তোমারে দাও আশা পুরাও তুমি এসো কাছে। তোমারে দাও আশা পুরাও তুমি এসো কাছে, তোমারে দাও আশা পুরাও তুমি এসো কাছে। সখাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পেতা, কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। সকাতরে ওই কাঁদিছে সকলে গানটি নির্বাচন করার জন্য আমি ওদের ধন্যবাদ দেব অবশ্যই, কারণ এই মুহূর্তে সারা বিশ্ব জুড়ে যে পরিস্থিতি, এই গানটি বোধহয় এই পরিবেশে সবচেয়ে উপযুক্ত। সকাতরে ওই কাঁদিছে সকলে। এখন শ্রীমান অর্ক ঘোষ দ্বাদশ শ্রেণীর ছাত্র স্বরচিত কবিতায় তার রবীন্দ্র ভাবনাকে ব্যক্ত করবে। নমস্কার। কবিগুরুর চরণে শ্রদ্ধাঞ্জলি। স্বরচিত একটি কবিতা পাঠ করছি। রবীন্দ্রনাথ। হে কবি, জন্মদিনের প্রভাতে স্মরণ করিব, তোমার চিত্র সম্ভ্রমে তুলি ধরিব, তোমার কাব্য পাঠে দিবসখানি যাপন করিব, ভাবিব তোমার বাণী, শ্মশ্রুগুম্ফময় তব বদনমণ্ডল, বাক্যের পরশে তব হইবে উজ্জ্বল। ক্ষণ পরে এ দিবস চলি যাবে হাসি, তুমি হীন কাল মোরে লয়ে যাবে আসি। হে ঋষি, আত্মজ্ঞানের দুর্জয় ধ্বজা ধরিয়া, ছড়ালে আলোক বিশ্বভুবন জুড়িয়া, তৃণ মাথা তুলি চাহিল তোমার গানে, বিধাতা দুয়ারে আসিল তোমার গানে। তোমার তীক্ষ্ণ অভয় কণ্ঠ শুনি, হৃদয়ে জাগিছে নিদ্রিত মহামুনি। আজকের তরে তার পবিত্র আসে, তুমি বেঁধে যাবে সত্যের মোহ পাশে। কাল কালরূপে আসিবে ক্ষণিক পরে, আমি ফিরে যাব কলুষিত মোর ঘরে।
হে প্রিয়, তোমার হৃদয়ে গোলকের প্রেমধারা বহে অবিরাম, মিলিয়াছে তার সারা। কৃষ্ণ নিশীথে নিরাশা ঢাকিলে আলো, তুমি স্নেহ ভরে হৃদে আশাদীপ জালো। পুষ্পের মালা চরণে তোমার দিয়া, আপন করেছি পীড়িত তোমার হিয়া। মোহ স্নেহ ডোরে অনাগত কাল পরে বাঁধিয়া তোমারে লহিব আপন করে। এ প্রিয় বোধেরে জাগ্রত রাখো চিতে, তোমাতরে নয় এই অধমের হিতে। হে উপাস্য, একাকী তোমার চরণ প্রান্তে বসি, তোমার কিরণে উঠিবই উদ্ভাসী। জীবন পাত্রে ভরিয়া তোমার সুর, আমোদিত করি লবয়ে অন্তপুর। উপাসনা গৃহ আলো করে দেব বসে, তপ্ত আমিরে শাস্তি শুনাবে রোষে। এদিন বসিয়া প্রতি দিবসের কোলে, আমার আমিরে যেন সোনা করে তোলে, আমার আমিরে যেন সোনা করে তোলে। নমস্কার। ভবিষ্যতে অর্কের কাব্যচর্চার জন্য শুভেচ্ছা রইল। এবার একটি বক্তৃতা আমাদের বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক শ্রী সৌরভ দাস। রবীন্দ্র জীবনে তার পিতৃদেবের ভূমিকার কথা আমরা সবাই জানি, মূলত সেই দিকেই আলোকপাত করছেন শ্রী সৌরভ দাস। আম্রকুঞ্জে উপস্থিত প্রত্যেক সভ্যকে যথাযোগ্য সম্ভাষণ জানাই। আজকের বিষয়কে বলা যেতে পারে পিতৃদেব জীবন স্মৃতির পাতা থেকে। রবীন্দ্রনাথ তখন ন্যাড়া, এক গভীর উৎকণ্ঠায় দিন কাটছে তার। কারণ বেঙ্গল একাডেমি স্কুলের ফিরিঙ্গি ছাত্রদের ব্রাহ্মণের উপর ভক্তি তো নাই, তাই ন্যাড়া মাথায় চাঁটি না পড়ুক, নিদারুণ হাস্যবর্ষণ যে হবে এ ব্যাপারে তিনি সুনিশ্চিত। তাই গভীর উৎকণ্ঠায় তার দিন কাটছে। এমন সময় তেতলার ঘরে ডাক পড়ল রবির। পিতা দেবেন্দ্রনাথ বালক রবিকে জিজ্ঞাসা করছেন যে সে পিতার সঙ্গে হিমালয় যাত্রায় যেতে চায় কিনা। তার উত্তরে রবীন্দ্রনাথ লিখছেন, চাই। এ কথাটা যদি প্রচণ্ড চিৎকার করে বলতে পারতাম তবে মনের ভাবের উপযুক্ত উত্তর হতো। কোথায় বেঙ্গল একাডেমি আর কোথায় হিমালয়? রবি তখন 11 বছরের বালক। সেই সময়টায় পিতা দেবেন্দ্রনাথ দেশভ্রমণে বেরোতেন, তার ফলে পিতা তার কাছে অপরিচিতই থেকে গিয়েছিল। যাই হোক, সেই সময় দেবেন্দ্রনাথ বাড়ি এলেন, রবির উপনয়ন হলো। রবিকে নিয়ে বেরিয়ে পড়লেন হিমালয় যাত্রায়। আপাতভাবে এই ভ্রমণ একটা স্বাভাবিক সাধারণ ঘটনা হলেও রবীন্দ্র জীবনে এই ঘটনার প্রভাব গভীর, দিকনির্দেশকারী ও সুদূর প্রসারী। সময় সংক্ষিপ্ত, ঘটনার কয়েকটা কেন্দ্রবিন্দুকে ছুঁয়ে তার গুরুত্বকে অনুধাবন করার চেষ্টা করব। রবীন্দ্রনাথ তো ন্যাড়া, উপনয়ন হয়েছে তখন, সেই জন্য দেবেন্দ্রনাথ একটা জরির কাজ করা মখমলের টুপি বানিয়ে দিয়েছিলেন রবীন্দ্রনাথের জন্য। কিন্তু সবার সামনে ন্যাড়া মাথায় সেই টুপি পরতে রবীন্দ্রনাথের ভারী আপত্তি। কিন্তু দেবেন্দ্রনাথের কাছে পরিচ্ছন্নতার ত্রুটি হবার জো নেই, তাই তিনি শেষ পর্যন্ত রবিকে বাধ্য করলেন সেই টুপি সারাক্ষণ পরে থাকতে। তারা ওই হিমালয়ে যাওয়ার পথে বোলপুরে কয়েকদিনের আশ্রয় নিয়েছেন। সেখানে ওই দিগন্ত বিস্তৃত খোলা মাঠ, রবি যথেচ্ছ ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু দেবেন্দ্রনাথ কোথাও তাকে বাধা সৃষ্টি করেননি। ওই খোয়াই থেকে জামার আঁচল ভরে নানান রকমের পাথর কুড়িয়ে আনতেন আর পিতাকে উৎসাহ ভরে দেখাতেন, কিন্তু দেবেন্দ্রনাথ কোনোদিন উপেক্ষা করেননি। এই যে পুরো যাত্রাপথটায় যাচ্ছেন, তাকে মাঝে মধ্যেই টাকা পয়সা দিচ্ছেন, বলছেন এগুলো রেখে দাও, আমাকে হিসাব দেবে।
একটা ক্যাশ বাক্স তাকে রাখার দায়িত্ব দিয়েছেন। দেবেন্দ্রনাথের একটা দামি সোনার ঘড়ি ছিল। রবিকে বলেছেন তুমি এটাতে রোজ দম দেবে। কিন্তু অপটু রবীন্দ্রনাথ, সেটা কয়েকদিনের মধ্যেই খারাপ হয়ে যায়। এই যে একটা ভ্রমণে বেরিয়েছেন, তাকে যত্ন সহকারে পড়াচ্ছেন দেবেন্দ্রনাথ, তাকে গীতা থেকে বাংলায় অনুবাদ করতে দিচ্ছেন, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের জীবনী বৃত্তান্ত পড়াচ্ছেন, একেবারে কাক ভোরে ঘুম থেকে তুলে নরৌ নরা জোর করে মুখস্থ করাচ্ছেন। প্রত্যেক দিন দেবেন্দ্রনাথ সকালবেলা এক বাটি দুধ খেতেন। তা রবীন্দ্রনাথ কোনোভাবেই খাবেন না, কিন্তু দেবেন্দ্রনাথও ছেড়ে দেওয়ার বান্দা নয়, তাকে বাধ্য করেছিল তার খাদ্যাভ্যাস পাল্টাতে। ঠান্ডায় জলে স্নান করতেন দেবেন্দ্রনাথ, কনকনে ওই হিমালয়ের ঠান্ডায়। রবীন্দ্রনাথও তাকে করতে বাধ্য করেছিলেন। ওই ডালহৌসিতে যে বাসস্থানটায় ছিলেন তার নিচে বিস্তীর্ণ বন ছিল, সেখানে একা একাই লোহার লাঠি হাতে রবীন্দ্রনাথ ঘুরে বেড়াতেন। পাহাড় থেকে পাহাড়ে একা একাই চলে যেতেন। দেবেন্দ্রনাথ কিন্তু কোথাও বাধা দেননি। এই যে ঘটনাগুলোর কথা বললাম, এগুলোর গুরুত্ব কোথায়? রবীন্দ্রনাথ দেখো জোর করে টুপি তা পরতে চাইছে না, তাকে পরতে বাধ্য করছে। দুধ খেতে চাইছে না, তাকে দুধ খেতে বাধ্য করছে। ঠান্ডা জলে স্নান করবে না, তাকে করতে বাধ্য করছে। অন্যদিকে এই যে বোলপুরে গিয়ে খোলা মাঠে একা একা ঘুরে বেড়াচ্ছেন, একবারের জন্যও বাধা দিচ্ছেন না। ওই পাহাড় দুর্গম অঞ্চল, সেখানে বালক রবি 11 বছরের বয়স তখন, একা একাই ঘুরে বেড়াচ্ছেন। দেবেন্দ্রনাথ কিন্তু বাধা দিচ্ছেন না কোনোভাবেই। আবার এই যে যাত্রাপথে তিনি বেরিয়ে পড়েছেন, টাকা পয়সা রাখতে দিচ্ছেন। কেন রাখতে দিচ্ছেন? ঘড়িতে দম দিতে বলছেন। কেন? তার কারণ যাতে তার দায়িত্ববোধ তৈরি হয়। কর্তব্যবোধে দীক্ষিত করাই ছিল দেবেন্দ্রনাথের উদ্দেশ্য। তাকে পড়াচ্ছেন বিভিন্ন বিষয়, তার বোধকে তৈরি করছেন। এর ফলে যেটা হয়েছিল, এতদিন পর্যন্ত বালক রবি চাকরদের অধীনে মানুষ হয়েছে, তার ব্যক্তিত্ব বিকশিত হওয়ার কোনো রকম সুযোগ পায়নি। তার মধ্যে একটা হীনমন্যতা বোধ ছিল। কিন্তু এখানে দেবেন্দ্রনাথ রবীন্দ্রনাথকে প্রচুর পরিমাণে স্বাধীনতা দিচ্ছেন কাজ করার। আমরা দেখছি দেবেন্দ্রনাথ রবিকে শৃঙ্খলাবদ্ধ করছেন, কিন্তু শৃঙ্খলে বাঁধছেন না। তাকে প্রচুর পরিমাণে কাজ শেখাচ্ছেন, দায়িত্ববোধ সম্পন্ন হতে শেখাচ্ছেন, নিজে কাজ করতে শেখাচ্ছেন তাকে। একদিকে প্রচুর পরিমাণে ব্যক্তি স্বাতন্ত্র্য, অপার স্বাধীনতা। তাই এর শেষ লাইনটা বলছেন রবীন্দ্রনাথ যে তিনি আমাদের সামনে জীবনের আদর্শ তুলিয়া ধরিয়াছিলেন, শাসনের উদ্যত দণ্ড তোলেন নাই। আমাদের সামনেও রবীন্দ্রনাথের জীবনের সুমহৎ আদর্শ দাঁড়িয়ে আছে নিজেকে যাচাই করে নেওয়ার জন্য। ধন্যবাদ। বক্তৃতা চলাকালীন একটু উসখুস করছিলে দেখছিলাম, চাপাস্বরে দু একটা কথাও বলে নিলে। না, এই জন্যে তোমাদের ভর্ৎসনা তো করবই না। রবীন্দ্রনাথও পছন্দ করতেন না বকাঝকা ছাত্রদের। শুধু রবীন্দ্রনাথের দুটো লাইন শুনিয়ে দেবো। ভেবে দেখো, রবীন্দ্রনাথ কথা ও কাহিনীর ব্রাহ্মণ কবিতা লিখতে গিয়ে কল্পনা করে নিয়েছিলেন যে উপনিষদের যুগেও ছাত্ররা কথা বলে ক্লাসে। কি লিখছেন? ছাত্রগণ মৃদুস্বরে আরম্ভিল কথা, মধুচক্রে লোষ্ট্রপাতে বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মতো। বড়রা বুঝতে পেরেছে মানেটা, ছোটদের জন্য বলছি। মৌচাকে ঢিল মারলে যেমন মৌমাছিরা উড়ে বেড়ায় একটু চঞ্চল হয়ে আর একটু চাপা স্বরে গুনগুন করে, ঠিক সেরকম। তো আপাতত অনুষ্ঠান এখন মধ্যপথে, আরও অনেক বাকি আছে। আমাদের মৌমাছিরা আবার স্বস্থানে একটু স্থিত হও আর মন দিয়ে অনুষ্ঠানটার শোনো। এখন সঙ্গীত পরিবেশন করছেন শ্রী সপ্তপর্ণ মান্না, 10ম শ্রেণী।
হ্যালো, নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার শ্রদ্ধা জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। বুঝতে নারি কখন তুমি দাও যে ফাঁকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। ফুলের মালা দীপের আলো ধূপের ধোঁয়ার পিছন হতে পাইনে সুযোগ চরণ ছোঁয়ার। ফুলের মালা দীপের আলো ধূপের ধোঁয়ার পিছন হতে পাইনে সুযোগ চরণ ছোঁয়ার। স্তবের বাণীর আড়াল টানি তোমায় ঢাকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। দেখবো বলে এই আয়োজন মিথ্যা রাখি, আছে তোমর তৃষা কাতর আপন আখি। দেখবো বলে এই আয়োজন মিথ্যা রাখি, আছে তোমর তৃষা কাতর আপন আখি। কাজ কি আমার মন্দিরেতে আনাগোনায় পাতবো আসর আপন মনের একটি কোণায়। কাজ কি আমার মন্দিরেতে আনাগোনায় পাতবো আসন আপন মনের একটি কোণায়। সরল প্রাণে নীরব হয়ে তোমায় ডাকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। বুঝতে নারি কখন তুমি দাও যে ফাঁকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। আমার ধারণা যে আজ সারা পৃথিবী জুড়ে যে রবীন্দ্র জয়ন্তী পালিত হচ্ছে তার অধিকাংশ অনুষ্ঠানে এই গানটি পরিবেশিত হচ্ছে বা হবে, কিন্তু গানটি কখনো পুরনো হবে না। সপ্তবর্ণর সুন্দর পরিবেশন, ধন্যবাদ। এবারে একটু অন্য রকমের একটা অনুষ্ঠান, সেটা হলো যোগাসনে কবি প্রণাম। আমাদেরই অষ্টম শ্রেণীর ছাত্ররা যোগাসনের মাধ্যমে কবিকে প্রণাম জানাবে। আমি তাদের আহ্বান জানাচ্ছি মঞ্চে আসতে। যোগাসনে কবি প্রণাম সিনিয়র সেকশনের অষ্টম শ্রেণীর ছাত্ররা পরিবেশন করছে।
চরণ ধরিতে বিয়োগ আমারে নিও না, নিও না সরায়। জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কত আর স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কত আর নিজ হাতে তুমি গেথে নিও হার ফেলো না আমারে ছড়ায় চরণ ধরিতে বিয়োগ আমারে নিও না, নিও না সরায়। চিরপিপাসিত বাসনা বেদনা বাঁচাও তাহারে মারিয়া শেষ জয় যেন হয় সে বিজয়ী তোমারই কাছেতে হারিয়া বিকায়ে বিকায়ে দিন আপনারে পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে বিকায়ে বিকায়ে দিন আপনারে পারি না ফিরিতে দুয়ারে চরণ ধরিতে বিয়োগ আমারে নিও না, নিও না সরায়। চিরপিপাসিত বাসনা বেদনা বাঁচাও তাহারে মারিয়া শেষ জয় যেন হয় সে বিজয়ী তোমারই কাছেতে হারিয়া বিকায়ে বিকায়ে দিন আপনারে পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে বিকায়ে বিকায়ে
একটু ভিন্ন ধরনের অনুষ্ঠান পরিবেশিত হলো, আশা করি তোমাদের ভালো লেগেছে। আমরা অনুষ্ঠানের শেষের দিকে আস্তে আস্তে এগিয়ে আসছি। এবার একটি সঙ্গীত পরিবেশন করবেন দ্বাদশ শ্রেণীর ছাত্র শ্রীমান সুপ্রিয় সূত্রধর। দ্বাদশ শ্রেণীর শ্রীমান সুপ্রিয় সূত্রধর সঙ্গীত পরিবেশন করছেন। হ্যালো, নমস্কার। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে আনন্দ বসন্ত সমাগমে কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে বিকশিত প্রীতি কুসুম হে আনন্দ বসন্ত সমাগমে বিকশিত প্রীতি কুসুম হে বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত কাননে কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে আনন্দ বসন্ত সমাগমে কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে জীবনলতা অবনতা তব চরণে জীবনলতা অবনতা তব চরণে হরষ গীত উচ্ছ্বসিত হে আনন্দ বসন্ত সমাগমে হরষ গীত উচ্ছ্বসিত হে আনন্দ বসন্ত সমাগমে
সঙ্গীত উচ্ছ্বসিত হে হরসঙ্গীত উচ্ছ্বসিত কিরণ মগন গগনে একিলাবন্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে আনন্দ বসন্ত সমাগমে একিলাবন্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। ধন্যবাদ। রবীন্দ্রনাথের গান বাণী প্রধান না সুর প্রধান, এসব যারা সঙ্গীতজ্ঞ বিশারদ তারা তর্ক করুন, কিন্তু আমাদের গানটি ভারী সুন্দর লাগলো পরিবেশনার জন্য। আমাদের সুপ্রিয়কে ধন্যবাদ। এবার আমার কথা আপাতত ফুরালো, কিন্তু নোটে গাছটি মোড়ানোর দেরি আছে, কারণ এবার পরপর আমরা প্রধান অতিথি এবং সভাপতির ভাষণ শুনব। প্রথমে প্রধান অতিথির ভাষণ শ্রী আলাপন বন্দ্যোপাধ্যায়। পূজ্যপাদ স্বামী সর্বলোকানন্দজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর, স্বামী ইষ্টেশানন্দ, প্রধান শিক্ষক নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়। আচ্ছা, আমার অনেক মাস্টারমশাই এখানে আছেন, তাদের আমি একটু বিশেষ করে প্রণাম জানিয়ে সম্ভাষণ করতে চাই। শ্রী প্রশান্ত গিরি, শ্রী প্রশান্ত গিরি আমাদের সকলের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক। মানে এই নরেন্দ্রপুরও যখন হয়নি, যখন পাথুরিয়া ঘাটায় স্বামী লোকেশ্বরানন্দজি প্রথম স্টুডেন্টস হোম করে একেবারে গোড়াপত্তন করছেন এই প্রতিষ্ঠানের বীজ আকারে, প্রশান্তদা সেই সময়ের মানুষ। মানে প্রশান্তদা থাকা মানে হচ্ছে এই প্রতিষ্ঠানের আদিতম পর্ব থেকে যে ধারাবাহিকতা চলে আসছে সেই সময়ের। উনি আবার আমার কাকারও সহপাঠী এবং বন্ধু, ফলে ওকে আমি নিতান্ত গুরুজন বলে মনে করি। আমি দেখছি শ্রী সুনীল পট্টনায়ক এসছেন। সুনীলদাও সেই আমাদের সময়ের শিক্ষক, সম্ভবত উনিও এই প্রতিষ্ঠানের প্রবীণতম শিক্ষকদের একজন। সুনীলদা আমাদের ইংরেজি শেখাতেন, পরে তো ব্লাইন্ড বয়েজ একাডেমির কর্ণধার হন প্রভৃতি। শ্রী শরৎ মিরানি, শরৎদা এখানেই ছবি তুলছিলেন। আমি জানি না সবাই জানে কিনা, শরৎদাও শিশু বয়স থেকে স্বামী লোকেশ্বরানন্দের কোলে পিঠেই কার্যত মানুষ। তরুণ মহারাজ আছেন, উনিও খুব প্রবীণ সন্ন্যাসী। এদের দেখলে একেবারেই আমাদের অন্তত খুব অল্প বয়সের কথা, নরেন্দ্রপুরের প্রথম দিককার কথা মনে পড়ে। একটি ছেলে খুব সুন্দর আবৃত্তি করলো ওই নির্ঝরের স্বপ্নভঙ্গ, সেটাও আমাকে খুব পুরনো স্মৃতি মনে করিয়ে দিল। আমাদের একজন খুব জনপ্রিয় শিক্ষক ছিলেন, আমি জানি না তোমরা এখন তাদের নাম জানো কিনা, শ্রী অজিত সেনগুপ্ত। অজিতদার নাম কি এখন জানেন না? অতটা জানেন। অজিতদা এমনি তো বায়োলজির খুব বিখ্যাত শিক্ষক ছিলেন। এই যে নরেন্দ্রপুর থেকে এত ডাক্তার হয়, তোমরা যখন বড় হবে দেখবে বাবা মাকে নিয়ে ডাক্তারের কাছে ছুটতে হবে, যে ডাক্তার অর্ধেক ডাক্তারই নরেন্দ্রপুর থেকে পাশ করেছে, ফলে একটু সুবিধেও হয়, অ্যাপয়েন্টমেন্ট পেতে সুবিধে হয়, ফিজ নেয় না অনেক সময়, অনেক রকম সুবিধে আছে। তো সেই অজিতদার কল্যাণে এটা হয়। সেই অজিতদা অসাধারণ আবৃত্তি শেখাতেন, এবং একদিন এই রকমই কোনো একটা দিনে, পরের দিন সকালে আবৃত্তি প্রতিযোগিতা হবে, নির্ঝরের স্বপ্নভঙ্গ বলতে হবে। ওই ছেলেটিকে বললাম, নামটা ভুলে যাচ্ছে, ঐশিক, খুব আত্মবিশ্বাসের সঙ্গে একটা বলে গেল, যে আত্মবিশ্বাস আমার ছিল না। সেটা হচ্ছে হেসে ও বলল, হেসে খল খল গে কল কল তালে তালে দিব তালি। রাত 11টায় আমার মাথায় ঢুকলো, এটা কি হেসে খল খল না হেসে খলো খলো না কি বলা উচিত। এই সব মুশকিলে আমাদের মুশকিল আসান ছিলেন অজিতদা। অজিতদা শারদানন্দ ভবনের ওই পেছন দিকের ঘরটায় থাকতেন, উল্টো দিকে শঙ্কর ভবন। উনি আবার চীনা সিগারেট খেতেন, ফলে ওনার গায়ে
এবং ওনার ঘরের চারপাশে খুব সিগারেটের কড়া গন্ধ থাকতো। তা আমরা রাত 11টায় আমি এবং দু একজন বন্ধু অজিতদার ঘরে চলে গেলাম, কিন্তু অজিতদা তখনও ফেরেননি, কলকাতায় কোনো কাজে গেছেন, হয়তো ফিরবেন, এবং সেই সিগারেটের তামাকের পরিচিত গন্ধ নেই। আমরাও নাছোড় যে পরদিন আবৃত্তি প্রতিযোগিতা আছে, না বুঝে বলবো কি করে, হেসে খলখল বলবো না হেসে খলো খলো বলবো। অপেক্ষা করে রইলাম, মাঝরাতে অজিতদা ফিরলেন এবং আমাদের দেখে একদম বিস্মিত হলেন না। তোরা আবার কি করছিস সেখানে, কি ব্যাপার? আমরা বললাম একটা খুব জীবনের গভীর সমস্যার মুখোমুখি পড়ে আপনার কাছে এসেছি। হ্যাঁ, সে আয়। ঢুকে গেলাম ঘরে। কি সেই সমস্যা? না হেসে খলখল বলবো না হেসে খলো খলো বলবো। অজিতদা চীনা সিগারেটের টান দিলেন, উনিও খুব ভাবলেন। এইটা ভাবলে আমার এতদিন পর শুনলে অবাক লাগে যে উনিও খুব ভেবে যাচ্ছে যে এত বড় একটা গভীর সমস্যার উত্তর কি হবে। রবীন্দ্রনাথ, অজিতদা এবং আমরা মিলে এই সব সমস্যাটার কি নিষ্পত্তি করব। এরপর যে সমাধানটা উনি করেছিলেন, আমি ঐশিকের জন্য সেটাই বলছি, কি অসাধারণ বললেন। বলে এক কাজ কর, হেসে খলো খল গে কলো কল, তালে তালে দিব তালি বল। যেন ঝর্ণার জলটা এরমভাবে পড়ছে। আমরা ক্লাস 8-9-এর ছাত্র, অজিতদা জীববিদ্যার শিক্ষক, কিন্তু মুহূর্তে সেই মধ্যরাতে রবীন্দ্রনাথের একটি কবিতায় উনি একটা ঝর্ণার ছবি যে এঁকে দিলেন, একটি নির্ঝর মানে ঝর্ণা, ঝর্ণার স্বপ্ন ভাঙছে। একটি বালক কৈশোরে ঢোকার মুখে যেন মুহূর্তে গোটা জগৎ তার সামনে উন্মোচিত হচ্ছে। হেসে খলো খল গে কলো কল, তালে তালে দিব তালি। অজিতদার কাছে আমরা খুব শিখে তৃপ্ত হয়ে পরদিন সকালে আবৃত্তি প্রতিযোগিতায় গেলাম। ফলে এইখানে এলে আমার খুব বক্তৃতা দেওয়া একটু অসুবিধাজনক, কারণ এত বাল্য স্মৃতি। আমার ভাইয়ের কথাও মনে পড়ছে। আমার ভাইও এই স্কুলে পড়তাম, আমরা 10 ভাই এখানে পড়তাম। নরেন্দ্রপুরের ইতিহাসে যদি কোনোদিন ছাত্রদের ভোটার গোষ্ঠী হিসেবে কল্পনা করা হতো, তাহলে আমরা ছিলাম সবচেয়ে বড় ভোটার গোষ্ঠী। 10 ভাই একসঙ্গে পড়তাম, ঝাট্টুতো দাদা, মাস্তুতো দাদা, পিস্তুতো দাদা, যত রকম তুতো দাদা সম্ভব। এবং এরকম শোনা গেছে যে স্কুলে জুনিয়র সেকশন 1 ভাই, সিনিয়র সেকশন 1 ভাই, কলেজে 1 ভাই, কিন্তু আমাদের 1 ভাই ব্লাইন্ড বয়েজ একাডেমিতেও পড়তো। এইটা আমাদের বহু বন্ধু বলতো, তোরা এত ভাই হলি কি করে, এবং ব্লাইন্ড বয়েজেও তোদের একটা ভাই পাওয়া যায়, এটা কি করে ঘটালি? তো আমার নিজের যে সহোদর ভাই, সে এই স্কুলেরই ছাত্র ছিল, খুব সফল হয়েছিল। ও আনন্দবাজার পত্রিকার ডিজিটালের সম্পাদক ছিল, 24 ঘন্টার সম্পাদক ছিল। আজ থেকে 1 বছর আগে কোভিডে তার অকাল মৃত্যু হয়। আজকে এখানে এসে তার কথাও আমার বারবার খুব মনে পড়ছে। ফলে অনেক বাল্য স্মৃতি, অনেক মধুর ও বেদনাদায়ক স্মৃতি এখানে জড়িয়ে আছে। আমার খুব বেশি সেটা বলার ইচ্ছে নেই। আমি জেনারেল সেক্রেটারি সম্পাদক মহারাজ স্বামী সর্বলোকানন্দজি এবং প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দজির অনুমতি চেয়ে নিয়েছি। আমি বরং প্রশ্নের উত্তর দেওয়া পছন্দ করব, কারণ কে কি জানতে চায় তার ভিত্তিতে বলাই ভালো। আমি একতরফা একটা বলে গেলাম, সেইটা খুব মনোপুত নাও হতে পারে। যদি কারো কিছু জিজ্ঞেস করো বা কোনো একটা ভাব বলো, আমি তার ভিত্তিতে একটু একটু করে বলি। এরম 2-5টা যদি হয় সেটাই ভালো হয়। যে কেউ যদি কিছু বলো, কোনো মাস্টারমশাই যদি কিছু বলতে চান, কোনো ছাত্ররা যদি কিছু বলে, একটা কোনো প্রশ্ন তার সূত্র ধরে আমি একটু বললাম, এইটা হলে একটু ইন্টারঅ্যাক্টিভ হবে আর কি। রোদও একটু পড়েছে, নাহলে রোদটা যেরকমভাবে আসছিল মুখে, তাতে আবার আরও বেশি আমি বক্তৃতা দিতে সংকুচিত হচ্ছিলাম। কেউ কিছু বলতে চাও? একটা হ্যাঁ বলো, তুমি বলো। ওই দেখো ছোট ছেলে মাথা হাত বলো। আমার রেজিস্ট্রেশন নাম্বার ছিল 2196। এটা আজও আমার সমস্ত পাসওয়ার্ডের নম্বর। ওই ফোনে, কম্পিউটারে, সর্বত্র আমার যে ব্যাংকের কার্ড আছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, সর্বত্র এইটা দিয়ে আমার কোড। হ্যালো, বলছি আপনার আমলার মন বইটার কি আর কোনো সংস্করণ হবে? বাবা আমলার মন বইয়ের কথাও জানে।
আমলার মন বইটার আর কোনো সংস্করণ হবে কি না, ভালো প্রশ্ন। আমার মনটা আর মানে আমি এক সময়, আচ্ছা খুব ভালো প্রশ্ন। আসলে আজকে তো রবীন্দ্রনাথ নিয়ে ছিল অবশ্য, যাই হোক বলতে আজকে রবীন্দ্রনাথ নিয়েই বলা উচিত ছিল না। আচ্ছা যাই হোক, আমি ভেবেছিলাম রবীন্দ্রনাথ নিয়ে হবে। তখন আমি খুব বেশি ভাবছিলাম আমলাতন্ত্র, ব্যুরোক্রেসি, সমাজের সঙ্গে আমলাতন্ত্রের সম্পর্ক, সমাজের সঙ্গে রাষ্ট্রর সম্পর্ক। বইটা হয়ে যাওয়ার পর একটা মনের মধ্যে এক ধরনের ভার মিটে গেল, ফলে আবার আর ওই বিষয়টায় ফিরে যেতে খুব ইচ্ছে নেই। আমি এরপর অন্য বিষয় নিয়ে ভাবছি। বই লেখা মানে তো নিজের খানিকটা পড়াশুনো, নিজেকে খানিকটা তৈরি করা, হয়তো হবে, বাট আমি খুব নিশ্চিত না আর কি। বলো, আর কে আছো? আর কোনো প্রশ্ন আছে তোমাদের? না, আজকে রবীন্দ্রনাথের দিন, আমায় না করে রবীন্দ্রনাথ, স্বামীজি এদের নিয়ে করলে বোধহয় তাদের প্রতি আমরা একটু শ্রদ্ধার ভাব দেখাবো। রবীন্দ্রনাথ এবং স্বামীজির মধ্যে ভাবগত একটা উনি কি মিল বলছে ছিল বলেন। সেটা যদি জানা যায়। আরেকবার বলো। রবীন্দ্রনাথ ও স্বামীজির মধ্যে ভাবগত কি মিল ছিল? ভাবগত এবং তাদের মধ্যে কখনো কি দেখা হয়েছিল? অসাধারণ। রবীন্দ্রনাথ ও স্বামী বিবেকানন্দের সম্পর্ক নিয়ে অনেক লোক অনেক লেখালেখি করেছেন, সেগুলো পারলে পড়ে নিও। দেখা হয়েছে কিনা, রবীন্দ্রনাথ স্বামীজিকে কতটা মানতেন, স্বামীজি রবীন্দ্রনাথকে কতটা মানতেন, পরস্পরের প্রভাব কত, রবীন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণকে নিয়ে কি কবিতা লিখেছেন, রবীন্দ্রনাথ স্বামীজি নিয়ে কি বলেছেন, এই বিষয়গুলো যে স্তরে একটু পরচর্চা ঘটিত, সেখানে আমার আগ্রহ একটু কম। দুই ব্যক্তি পরস্পরকে কিছুটা চিনেছে, এক সময়ের মানুষ ছিলেন। 1861 সালে রবীন্দ্রনাথের জন্ম, 1863 সালে স্বামীজির রবীন্দ্রনাথ দত্তের জন্ম। কথা বলো না, তাহলে শুনবে কি করে? একটু শুনে নাও, এটা খুব ভালো প্রশ্ন। কথা বললে শুনবে কি করে? রবীন্দ্রনাথ জোড়াসাঁকোয়ে জন্ম নিয়েছিলেন, নরেন্দ্রনাথ দত্ত কাছেই সিমলেপাড়ায়, হাঁটলে কয়েক মিনিটের ব্যবধান, বয়সে মাত্র একটু এদিক ওদিক। রবীন্দ্রনাথ আদি ব্রাহ্ম সমাজের সদস্য, ওর বাবা আদি ব্রাহ্ম সমাজের কর্মকর্তা। স্বামীজি সাধারণ ব্রাহ্ম সমাজের সঙ্গে বেশ যুক্ত ছিলেন। শ্রীরামকৃষ্ণের কাছে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের কেশব সেন গেছিলেন। এক কলকাতা নগরের, এক সময়ের, এক যুগের, একই ধরনের ধর্মীয় সামাজিক সংগঠনের সভ্য হিসেবে দুইজন যুবক গড়ে উঠেছিলেন। শ্রেণীগত একটু তফাৎ ছিল। রবীন্দ্রনাথ ছিলেন জমিদার বাড়ির ছেলে, স্বামীজি ছিলেন উচ্চ মধ্যবিত্ত বাড়ির ছেলে, উকিল বাড়ির ছেলে। একই ভাবধারার মধ্য দিয়ে তারা যে গেছিলেন, তাদের সকল সৃষ্টিকর্মের মধ্যে আছে, এমনকি গানে কিছু ধরনের খ্রিস্টীয় সঙ্গীতের আদলে কিছু ধরনের ব্রহ্মসঙ্গীত যে হয়েছিল, বস্তুত সেই ব্রহ্মসঙ্গীতের প্রভাব আছে। স্বামীজি নিজে ব্রহ্মসঙ্গীত খুব ভালো গাইতেন, খুব প্রভাব আছে স্বামীজির। এমনকি যে গান আমরা রোজ গাই, খণ্ডন ভববন্ধন জগবন্দন বন্দিত মায়, নিরঞ্জন নররূপধর নির্গুণ গুণময়। কথা হচ্ছে খুব ঠিক আছে, একটু বলুক, কেউ শুনবে কেউ শুনবে না। এই যে ভববন্ধন খণ্ডনকারী, খণ্ডন ভববন্ধন, জগতের বন্দনাযোগ্য জগবন্দন, তাকে বন্দনা করা হচ্ছে। কে তিনি? নিরঞ্জন, যার গায়ে অঞ্জন নেই, কালিমা নেই, চেহারাটি পর্যন্ত নেই। নিরঞ্জন নররূপধর, কিন্তু সেই নিরঞ্জন, সেই চেহারার অতীত, শরীরের অতীত, অঞ্জনের অতীত, কালিমার অতীত, তিনি নররূপ ধরেছেন। নিরঞ্জন নররূপধর নির্গুণ, তিনি গুণ দোষ সকলের অতীত, অবাং মানস গোচর, তিনি গুণময়, আবার তিনি গুণেরও আধার। এই যে কল্পনা করা হচ্ছে, এটাও আসলে ব্রহ্মসঙ্গীতের প্রভাব আছে। ঈশ্বরের শ্রেষ্ঠ রূপ কল্পনা, ইংরেজিতে বললে মনোথিস্টিক রূপে, সেইটাও দুজনের মধ্যে প্রচুর মিল।
কিন্তু বৃষ্টি আসছে, আমি শেষ করে নিই। কিন্তু স্বামীজি বৈরাগ্যের চর্চা করলেন, রবীন্দ্রনাথ অন্যভাবে সুন্দরের সাধনা করলেন। সেখানে আমি বলবো পরস্পরের পরিপূরকতা অসাধারণ, এবং ভারতবর্ষের তথা পৃথিবীর ইতিহাস সমৃদ্ধ হয়েছে দুজনের পরিপূরক অবদানে। মনে বৃষ্টি আসছে, আমরা কি ছেড়ে দেবো? আমরা কনক্লুড করব না? আচ্ছা, এই পরিপূরকতাটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমরা যে বিদ্যালয়ে আছি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রম বিদ্যালয়, এর মধ্যেও আসলে রবীন্দ্রনাথের প্রভাব এবং বিবেকানন্দের প্রভাব একত্রে মিলেছে। মোটামুটি 19 শতকের শেষ দিক থেকে ঔপনিবেশিক শিক্ষার প্রতিবাদ করে জাতীয় ঐতিহ্যানুসারী শিক্ষার প্রবর্তনের জন্য রবীন্দ্রনাথ ব্রহ্মচর্যাশ্রম করেছিলেন বোলপুর শান্তিনিকেতনে। স্বামী বিবেকানন্দের হাত দিয়ে, পরবর্তী আরও অনেক সাধুর হাত দিয়ে রামকৃষ্ণ মঠ মিশনের বিদ্যালয়গুলি হলো। পরবর্তীকালে মহাত্মা গান্ধীও সেই অনুসারী হবেন। এদের সবার সমজাতীয় ভাবনার অনেক ফসলের মধ্যে আমাদের এই বিদ্যালয়টিও একটি অন্যতম ফসল। বলুন। আচ্ছা, উনি বলেছেন রবীন্দ্রনাথের বহুমুখী প্রতিভার দ্বারা আমি কিভাবে প্রভাবিত। প্রত্যেক ব্যক্তির নিজ নিজভাবে প্রভাবিত হওয়ার ধরন আছে, কিন্তু যেহেতু উনি বলেছেন, একটা উত্তর আমি দিচ্ছি। আমি কোনটার দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হই? আমি যেটার দ্বারা প্রভাবিত হই তার মধ্যেও শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আছেন, তার মধ্যে গীতা আছেন। গীতায় যেটা বলেছে, ফল আশা করো না, কর্ম করো, কি হবে ভেবে লাভ নেই, কাজ করে যাও, যার দ্বারা আমরা সবাই প্রভাবিত হই। রবীন্দ্রনাথের এটি অসাধারণ কবিতায় সেটি আছে, অনেকের মতোই আমিও তার দ্বারা প্রভাবিত। তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। দুঃসময় কবিতা। আশা নেই ওরে, ভাষা নেই, ভাষা মিছে ছলনা, সব কিছু নেই, দুঃসময়। পাখি ঘরে ফিরছে এবং চতুর্দিকে অন্ধকার নেমে আসছে। কোনো রকম আশার, কোনো সান্ত্বনার কোনো জায়গা এমনকি রবীন্দ্রনাথ খুঁজে পাচ্ছেন না। তবু কবিতার প্রতি স্তবকে ধুয়ো হিসেবে ফিরে ফিরে আসছে, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। তবুও পাখা বন্ধ করো না, তোমায় উড়ে যেতে হবে। নিষ্কাম কর্মের যে দর্শন, গীতার দর্শন, ভারতীয় সাধনার দর্শন, শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের দর্শন, রবীন্দ্রনাথের কবিতায় যার অসাধারণ ভাব, আরও অনেকের মতো শোকের দিনে, বিপদের দিনে আমিও নিশ্চয়ই, তোমরাও নিশ্চয়ই পাও, এই কবিতা থেকেই আশ্রয় গ্রহণ করি। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে, নরেন্দ্রপুর আপনার সম্পূর্ণ কর্মজীবনকে কিভাবে প্রভাবিত করেছে? ছেলেরা শুনলে বোধহয়। হেডমাস্টার মহারাজ স্বামী ইষ্টেশানন্দজি জিজ্ঞেস করেছেন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আমার জীবনকে কিভাবে প্রভাবিত করেছে। এটা রবীন্দ্রনাথ থেকে অনেক দূরে, মহারাজ নির্দেশ দিচ্ছেন বলে আমি উত্তর দিচ্ছি, কিন্তু আমাকে কেন্দ্রে আনতে আমার একটু কুণ্ঠা আছে। যাই হোক, উনি নির্দেশ দিচ্ছেন বলেই বলছি। আমাদের তো একটু বিশেষ মুশকিল ছিল, আমরা মফস্বলের ছেলে ছিলাম। আমাদের ওখানে খুব ভালো পড়াশুনোরও তেমন সুবিধে ছিল না, কলিয়ারি অঞ্চলের মানুষ আমরা। ফলে আমাদের পক্ষে তো এটা একটা মস্ত দরজা খুলে যাওয়া। স্বামী লোকেশ্বরানন্দজি তখন জীবিত, ওর কথা বললে আমার অদ্যাপি শরীর রোমাঞ্চিত হয়। দীর্ঘদেহী শালপ্রাংশু মহারাজ একটা 500 বিঘে জমির ওপর আশ্রম খুলেছেন, সেখানে সর্বাঙ্গীন শিক্ষা দেওয়া হয়, যা রবীন্দ্রনাথের শান্তিনিকেতন বোলপুরের ব্রহ্মচর্যাশ্রমের আদর্শ, যা রামকৃষ্ণ মঠ মিশনের মূল আদর্শ হিসেবে ঠাকুরমা স্বামীজি রেখে গেছিলেন, যা মহাত্মা গান্ধী সবরমতী আশ্রমে ভাবতে চাইবেন, সেই একই দৃষ্টিকোণে আমাদের মতো করে নরেন্দ্রপুরে আমরা স্বামী লোকেশ্বরানন্দের হাতে খুব ভালো ভালো মহারাজরা আমাদের প্রধান শিক্ষক ছিলেন। স্বামী জিতাত্মানন্দ ছিলেন,
পরে স্বামী সুহিতানন্দ, সনাতন মহারাজ, হরিদা পরে হবেন, এদের হাত দিয়ে যে আশ্রম আমরা পেয়েছিলাম তাতে তো আমাদের চোখে তো সারা বিশ্ব খুলে গিয়েছিল। কায়িক শ্রম এবং মানসিক শ্রম যে অবিচ্ছেদ্য, শারীরিকভাবে শ্রম করার মধ্যে যে কোনো গ্লানি নেই, সকল কিছু অধ্যয়ন করার মধ্যে যে একটা আনন্দ থাকা সম্ভব, সহিষ্ণুতা যে একটা বড় ব্যাপার, সকলের মতকে যে শ্রদ্ধা করা দরকার, এবং লোভ ও ভয় যে একটু কম করে রাখলে শেষ পর্যন্ত সাহস বাড়ে এবং মানুষ হিসেবে একটু বড় হতে হয়, সেসব তো আমরা সবাই নরেন্দ্রপুর থেকেই শিখেছিলাম মহারাজ। ফলে এ তো নিশ্চয়ই যারাই মিশনের শিক্ষার মধ্যে দিয়ে গেছে সবাই বলবেন, আমিও তাই কথা বলবো। আমার মনে হয় বৃষ্টি আসছে, ফলে এবার গুটিয়ে দেওয়াই ভালো। ফলে সাধারণ সম্পাদক মহারাজ এবং প্রধান শিক্ষক মহারাজের অনুমতি নিয়ে আমরা পরে আবার একদিন অনেক বেশি ইন্টারাকশন যদি ওনারা সুযোগ করে দেয়, আমার খুব ভালো লাগছে। মানে পরপর প্রশ্নোত্তর করলে অনেক মজার জিনিস হতে পারে। থ্যাংক ইউ, ভালো থেকো। এবার আজকের অনুষ্ঠানের সভাপতি শ্রীমৎ স্বামী সর্বলোকানন্দজির বক্তৃতা। সভাপতির ভাষণ, যিনি সভাপতি হন তার কাছে একটি সুবিধা আছে। সুবিধাটা এই রকম যে সভাপতি অতি দীর্ঘ ভাষণ দিতে পারে, আবার নাতি দীর্ঘ ভাষণ দিতে পারে, এবং দীর্ঘ ভাষণ কিন্তু কেউই শুনতে চায় না। এবং আশা করি আজকের এই রকম পরিবেশে বা আবহাওয়ায় তোমরাও হয়তো দীর্ঘ ভাষণ শুনতে চাও না। তাই অত্যন্ত সংক্ষিপ্তভাবে তোমাদের কাছে দু একটা কথা বলবো। এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ আশ্রম শিক্ষার জায়গা, এই শিক্ষার ব্যাপারে আজকে সকালেই দেখছিলাম যে কবিগুরু রবীন্দ্রনাথ কি বলেছেন। বলছেন শিক্ষিত মানুষের অভাব নেই, প্রচুর শিক্ষিত মানুষ আছে, কিন্তু পৃথিবীতে শিক্ষিত বিবেকের অভাব আছে। মাইন্ড দিস ওয়ার্ড, শিক্ষিত বিবেকের অভাব আছে। আমরা সকলেই শিক্ষিত, অনেক ডিগ্রি আছে, উপাধি আছে, সবাই শিক্ষিত হচ্ছি, কিন্তু প্রশ্নটা এইখানে কি আমরা কি আমাদের বিবেককে শিক্ষিত করতে পেরেছি? অর্থাৎ এই যে বিবেক, যেটা মানুষ মাত্র একটা বিশেষ গুণ, যাকে ইংরেজিতে বলা হয় ডিসক্রিমিনেটিং ফ্যাকাল্টি, অর্থাৎ বিবেক, বুদ্ধি, বিচার বুদ্ধি কেবল মানুষেরই আছে। মানুষ বিচার করতে পারে, চিন্তা করতে পারে যে কোনটা ভালো এবং কোনটা খারাপ। সেই জন্যই মানুষ এই পৃথিবীতে ঈশ্বরের সর্বোৎকৃষ্ট প্রাণী, সর্বোৎকৃষ্ট প্রাণী। তাই রবীন্দ্রনাথ বলছেন যে এই প্রথাগত শিক্ষার সঙ্গে সঙ্গে, পুঁথিগত শিক্ষার সঙ্গে সঙ্গে আমাদের সেই ঘুমন্ত বিবেককে জাগ্রত করতে হবে। এবং এই বিবেক যার মধ্যে যতটা জাগ্রত হয়েছে, যত বেশি জাগ্রত হয়েছে, সেই কিন্তু মহান হতে পেরেছে, সেই কিন্তু বিরাট একটা ব্যক্তি হতে পেরেছে। তাই তোমাদের কাছে আমার নিবেদন, আবেদন যে বিবেককে সবসময় জাগ্রত রাখতে হবে, তবেই কিন্তু আমাদের জীবনে সাফল্য আসবে, আমাদের জীবন মধুময় হয়ে উঠবে, আমাদের জীবন সমৃদ্ধ হবে। নমস্কার, নমস্কার। মহারাজ বোধহয় আবহাওয়াজনিত কারণে খুব সংক্ষিপ্ত বললেন, তো আরেকটু শোনার ইচ্ছা ছিল আমাদের। যাই হোক, আমরা তো একেবারে শেষ পর্যায়ে চলে এলাম। রবীন্দ্রনাথের গান, রবীন্দ্র কবিতা আবৃত্তি, রবীন্দ্রনাথ সম্পর্কিত নানা কথা আমরা শুনলাম।
আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে একটা বিষয় একটু বাদ থেকে গেল, যেটা বোধহয় রবীন্দ্রনাথকে চিনতে গেলে একটু প্রয়োজন হয়। সেটা হলো রবীন্দ্রনাথের সাহিত্যে তো তার রসবোধের পরিচয় আমরা বই খুললেই পাই। তো রবীন্দ্রনাথের রসবোধের একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করব। একবার একজন শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন এক ব্যক্তি। তো যথারীতি তিনি আর শোধ দেননি, সবার কাছে রটেও গেছে। তো রবীন্দ্রনাথ একদিন দীনেন্দ্রনাথ ঠাকুরকে, সম্পর্কে নাতি, বলছেন যে বুঝলি দিনু, তোরা তো ওই লোকটা সম্পর্কে নানা জনে নানা কথা বলিস, তো লোকটা কিন্তু খাঁটি। তো দিনু ঠাকুর একটু অবাক হলেন, খাঁটি? বলছে হ্যাঁ দেখ, ও কিন্তু মিথ্যাচার করেনি, ও কিন্তু সত্যি কথা বলেছে। কীরকম না, ও যখন টাকাটা ধার নেয় তখন আমাকে বলেছিল আমি আপনার কাছে চিরঋণী রয়ে গেলাম। ও চিরঋণীই রয়ে গেছে, ও আর টাকা শোধ করেনি। এই হলেন রবীন্দ্রনাথ। এবার সত্যি সত্যিই আমার কথা ফুরোবে এবং নোটে গাছও প্রায় মুড়িয়ে আসার সময় হয়ে গেল। এখন বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক শ্রী জয়ন্ত দাস ধন্যবাদ জ্ঞাপন করবেন, তারপর সমাপ্তি সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শেষ হবে। ধন্যবাদ প্রকৃতিকে, অনুষ্ঠান সুষ্ঠুভাবে আমরা সম্পন্ন করতে পারছি। এত সুন্দর একটা অনুষ্ঠানের পরে সম্ভবত অনেকটাই অরাবীন্দ্রিক আমার এই ধন্যবাদ জ্ঞাপন। ধন্যবাদ আমাদের হেডমাস্টার মহারাজজিকে, স্বামী ইষ্টেশানন্দজি, পূর্ণ মানব, যন্ত্রণাই যোগায় জীবনের শক্তি, এই বাণী আমাদের মনে করিয়ে দিলেন উনি। অর্ক ঘোষ, আমি বিশেষ করে তোমাকেও একটু ধন্যবাদ দিতে চাইব। আমার আমিকে চিহ্নিত করা ও জানা যে কত বড় কাজ আমরা সবাই উপলব্ধি করার চেষ্টা করছি, তুমিও নিশ্চয়ই করবে। আমাদের কলিগ, আমাদের সহকর্মী সৌরভ, ধন্যবাদ তোমাকে। আমরা ইংরেজিতে বলি ফিলিয়াল বন্ড, বাবা ও ছেলের সম্পর্ক। এ সম্পর্ক জীবন দিয়ে অনুধাবন করার, এ সম্পর্ক বাঁচার ও বাঁচিয়ে রাখার। ধন্যবাদ অবশ্যই প্রাপ্য অষ্টম শ্রেণীর ছাত্রদের, কারণ নতুনের জয়গান যার বৈশিষ্ট্য, তার জন্মদিনে যোগাসনের মাধ্যমে কবি প্রণাম নতুনতর ভাবনা তো বটেই। ধন্যবাদ তোমাদের। সুপ্রিয় আমাদের ছাত্র, তোমার গানই আমাদের কাছে তোমার পরিচয় হয়ে থাকবে, আমাদের সবার কাছে। আর তুমি এমন করেই পূর্ণ প্রাণের সঞ্চার করে যাও তোমার গানের মাধ্যমে। প্রধান অতিথি, আমার নিশ্চয়ই কিছু বলার অপেক্ষা রাখে না, শ্রী আলাপন বন্দ্যোপাধ্যায়। আপনার স্মৃতিচারণ, আপনার সম্মান প্রদর্শন, এভাবে শিক্ষকদের মনে রাখা, আমরা গর্বিত, আমরা ধন্য। অনেক আগে আমি প্রথম ওনাকে দেখেছিলাম একটা টিভি ইন্টারভিউতে, যেখানে ওনাকে এই তোমাদের মতোই প্রশ্নোত্তরের মাধ্যমে জিজ্ঞাসা করা হয়েছিল সাংবাদিক আলাপন বন্দ্যোপাধ্যায় এবং আমলা আলাপন বন্দ্যোপাধ্যায়ের পার্থক্য। আমি চমকে উঠেছিলাম ওনার একটা উপমা শুনে। উনি বলেছিলেন এটা অন্ধের হস্তি দর্শন। আমার এখনও মনে আছে, প্রায় 20 বছরের বেশি হবে তার আগের কথা। কি নিঃসংকোচে আমলা মনকে উনি বিসর্জন দিলেন এবং ছাত্র আলাপনকে আমাদের সামনে উপস্থিত করলেন। শিক্ষক আলাপন বন্দ্যোপাধ্যায়কেও এক ঝলক দেখা গেল। বড় আমলা না পেলেও খুব বড় একজন শিক্ষক আমরা পেতে পারতাম। ধন্যবাদ আলাপন বাবু। ধন্যবাদ আজকের সভাপতি আশ্রম অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সর্বলোকানন্দজি মহারাজজিকে। আমাদের নরেন্দ্রপুরের যে প্রাণমন্ত্র, বিবেককে শিক্ষিত করা ও জাগ্রত করা, সেই উপদেশ উনি আমাদের আরেকবার স্মরণ করিয়ে দিলেন, যেটা মনে রাখাটা খুবই জরুরি। ধন্যবাদ সবাইকে এখানে উপস্থিত থাকা, এই অনুষ্ঠানটাকে সফল করা। ধন্যবাদ অলোকদাকেও সুন্দরভাবে এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। ধন্যবাদ। জুনিয়র সেকশনের ছাত্রদের সঙ্গীত দিয়ে আজকের অনুষ্ঠান শেষ হবে, কিন্তু তোমরা এখানকার ছাত্র জানো অনুষ্ঠান শেষ হলেও
পরবর্তী ঘোষণা ছাড়া যেভাবে খুশি উঠে যাওয়া যায় না, আশা করি সেটা মনে করিয়ে দিতে হবে না। আগে সঙ্গীতটা শোনো। আকাশ জুড়ে শুনি ওই বাজে, ওই বাজে, আকাশ জুড়ে শুনি ওই বাজে, ওই বাজে, তোমারি নাম সকল তারার মাঝে, ওই বাজে, ওই বাজে, আকাশ জুড়ে শুনি ওই বাজে, ওই বাজে। সে